ফিরে আসছি বিরতির পর। ফিরে আসছি যেদিকে আজ সবার নজর, অর্থাৎ ৪ঠা মে বিধানসভা ভোটের ফলাফলের দিন। ইতিমধ্যেই সকাল ৮টা থেকে সেই ফলাফলের একেবারে কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, মোট আসন ২৯৪ থেকে কমে ২৯৩ হয়ে যাওয়ায় সরকার গঠনের ম্যাজিক নাম্বার একটি কমলো। অর্থাৎ সরকার করতে হলে আগে পেতে হতো ১৪৮টি আসন, এখন সেটা ১৪৭। দুপুরের মধ্যে স্পষ্ট হয়ে যাবে আগামী ৫ বছর কাদের হাতে রাজ্যের ব্যাটন। এরই সঙ্গে রয়েছে অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরির ভাগ্য নির্ধারণ। এই পরীক্ষা নির্ঘণ্ট জারি হয়েছিল ১৫ই মার্চ। এরপর ২৩ এবং ২৯ এপ্রিল দুদিন পরীক্ষা দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। সোমবার সেই পরীক্ষার ফলাফল। সকাল ৮টা থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে কাউন্টিং। মোটামুটি দুপুরের মধ্যেই জানা যাবে আগামী ৫ বছরে পশ্চিমবঙ্গে থাকবে কার হাত। নবান্নের ১৪ তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন, নাকি ১৩ বছর পর ফের পরিবর্তন? এক ধাক্কায় খুলবে লালবাড়ির দরজা। ২০১৩ সালে মহাকরণ থেকে মুখ্যমন্ত্রীর সচিবালয় উঠে গিয়েছিল নবান্নে। ডালহাউসি লাল দিঘির পারে লালবাড়ি ছেড়ে ইতিহাস পালা বদল ঘটেছিল গঙ্গা পারে নীলবাড়িতে। তারপর কেটে গিয়েছে দীর্ঘ ১৩ বছর। মহাকারণের সংস্কার কতটা এগিয়েছে তা এখন লোকচক্ষুর অন্তরালে। তবু নতুন সরকার গঠনের এই আবহে আবার যেন জেগে উঠেছে কলকাতার প্রসিদ্ধ সৌধ লালবাড়ির কথা। একবার ফিরে দেখা যাক কলকাতা তথা বাংলার সেই ঐতিহ্যশালী সৌধ মহাকরণকে। 1 অক্টোবর আমরা রাইটার্স থেকে ওখানে শিফট করব টেম্পোরারি। পরাধীন ভারতের তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের শাসন। বাংলায় ছিল সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজধানী, এবং ব্রিটিশরা মনে করলো একটা সময় যে বাংলার যে তাদের দলিল, সেই দলিল তারা ইংল্যান্ডে পাঠাবেন। এবং এই যে দলিল, সেই দলিলগুলো পাঠানোর সময় ইংরেজরা দেখলো যে একাধিকবার জাহাজ ডুবিতে সেই তথ্যগুলো বা সেই দলিল নষ্ট হচ্ছে। সেজন্য সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিদ্ধান্ত নিল যে প্রত্যেকটা কপি ৩টে করে করবেন তারা, এবং ৩টে ভিন্ন ভিন্ন জাহাজে করে তারা ইংল্যান্ডে পাঠাবেন। এবং এর জন্য দরকার প্রচুর কর্মী, এবং সে সঙ্গে দরকার একটা ভবন যেখানে বসে কর্মচারীরা তারা লেখালেখির কাজ করবেন, দলিলের কাজ করবেন। এবং এই লেখালেখির কাজে সেই সময় তো বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পছন্দের ইউরোপের মানুষ কাজ করতেন, এবং সেই সঙ্গে বাঙালি তারাও এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই রাইটার্স বিল্ডিংয়ে বা এখানে তারা কাজে যোগ দিলেন।
যেহেতু এখানে দলিল লেখার কাজ চলতো, তাই রাইটার্স, ইংরেজরা নাম দিল রাইটার্স বিল্ডিং, তারপর থেকে মহাকরণ। তারপরে ভারত স্বাধীন হয়েছে, বদলেছে অনেক ছবি। তারপরে গণতান্ত্রিক উপায়ে হয়েছে ভোট, নতুন সরকারও প্রতিষ্ঠা হয়েছে বাংলা। ভারতবর্ষ স্বাধীন হলো, গণতান্ত্রিক উপায়ে দেশের মানুষ তারা তাদের সরকার নির্বাচন করলেন। আমি এখন এই মুহূর্তে সেই মহাকরণে বা দাঁড়িয়ে রয়েছি, যেখানে মানে বঙ্গ রাজনীতিতে কার্যত লালবাড়ি নামে বেশি পরিচিত। এই মহাকরণে স্বাধীন ভারতে প্রফুল্ল সেন, প্রফুল্লচন্দ্র ঘোষ, ডক্টর বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায় তিনি মুখ্যমন্ত্রী হিসাবে এই মহাকরণে বা এই লালবাড়িতে তিনি বসতেন। 1972 সালে তখন শেষবারের জন্য কংগ্রেসের মুখ্যমন্ত্রী, 1977-এ বাংলা জুড়ে ক্ষমতায় আসলো বামফ্রন্ট সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জ্যোতি বসু। টানা 23 বছর এই মহাকরণেই তিনি মুখ্যমন্ত্রী হিসাবে বসতেন। জ্যোতি বসুর পর বুদ্ধদেব ভট্টাচার্য, তিনিও মুখ্যমন্ত্রী হিসাবে এই মহাকরণ থেকে রাজ্যপাট সামলেছেন। কিন্তু 2011-এ রাজ্যে ঘটে যায় পালাবদল। বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেন তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011-এ 20শে মে তিনি রাজভবন থেকে শপথ নিয়ে সরাসরি পায়ে হেঁটে তিনি চলে আসেন এই মহাকরণে। এবং মহাকরণের এই যে বারান্দা, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে তিনি প্রথম মহাকরণে পা দিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে ভিকটিম এবং হাত নাড়িয়েছিলেন। এখানে চলেছিল রাজ্যের প্রশাসনিক কাজকর্ম, কিন্তু মেরামতির কারণে বা ব্রিটিশ আমলের ভবন হওয়ার জন্য তার যে স্বাস্থ্য সেটা কোথাও খারাপ হয়ে গেছে বলে মনে করছিল রাজ্য প্রশাসন। তাই তার মেরামতির জন্য রাজ্যের যে প্রশাসনিক ভবন সেটা মহাকরণ থেকে চলে যায় নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সেই নবান্নের যে বিল্ডিংটা সেটাকে তিনি পছন্দ করেছিলেন এবং সেই 14 তলায় থেকে শুরু হয় রাজ্যের শাসনপাঠ। টানা 15টা বছর সেই শাসনপাঠ চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে। যে সিঙ্গুরের আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত বাম সরকারকে পরাস্ত করতে সাহায্য করেছিল, বা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আসতে কার্যত অনুঘটকের ভূমিকা পালন করেছিল, সেই সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই এই রাইটার বিল্ডিংয়ে পা দিয়েই প্রথমে যে ফাইলটায় সই করেছিলেন সেটা সিঙ্গুরের ফাইল। সচিত্র পরিচয় পত্রের দাবিতে তৎকালীন কংগ্রেস যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন। সে সময় অভিযোগ ছিল যে বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ সেই সময় কংগ্রেসের একাধিক নেতার উপরে বল প্রয়োগ করে। এবং আজও পর্যন্ত সেই 21শে জুলাইয়ের সেই মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কংগ্রেস থেকে এখন তিনি তৃণমূলের নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, আজও সেই 21শে জুলাই পালন করেন তিনি। যে মহাকরণ অভিযান করতে গিয়ে সেই সময় এতজন কর্মী মৃত্যু হলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন করে নেত্রী হিসাবে প্রতিষ্ঠা দিল যে মহাকরণ অভিযান, যে 21শে জুলাই, সেই মহাকরণ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন নবান্নে গেলেন? শুধু কি মেরামতির কাজের জন্য? যদিও রাজনৈতিক মহল মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলন থেকে তিনি আরেকটা শিক্ষা নিয়েছিলেন। মুখ্যমন্ত্রী তিনি সেই আন্দোলনটা যাতে মহাকরণ পর্যন্ত না আসতে পারে, অনেকে বলে থাকেন, সেই জন্যই তিনি নবান্নের প্রশাসনিক ভবনটা তিনি স্থানান্তরিত করেছিলেন। এমনভাবে নবান্নের যে স্ট্রাকচার এমনভাবে তৈরি করা বা এমনভাবে ব্রিজগুলো রয়েছে, কোনো আন্দোলন কিন্তু নবান্ন পর্যন্ত পৌঁছাতে পারবে না, কিন্তু মহাকরণ পর্যন্ত একদম গেটের সামন পর্যন্ত আসা সম্ভব। তাই অনেকে বলেন সেই আন্দোলন আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ ছেড়ে নবান্নে গিয়েছিলেন। কিন্তু আজ হঠাৎ কেন এই প্রসঙ্গ? কারণ আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে রয়েছি সেই সন্ধিক্ষণে। 2026 বিধানসভা নির্বাচনের ভোট গণনা আর মাত্র 2 দিন পর। 4 মে জানা যাবে যে রাজ্যের পালাবদল নাকি আবার প্রত্যাবর্তন হচ্ছে। তাহলে এই প্রশ্নটা এজন্যই আসছে কারণ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা জানিয়েছে যে যদি তারা বাংলায় ক্ষমতায় আসে তাহলে নবান্ন নয়, তারা আবার এই পুরনো মহাকরণে তারা রাজ্যপাট সামলাবেন। যে আবার কি নতুন করে জৌলুস ফিরে পাবে, তার ঐতিহ্য ফিরে পাবে, আবার সেই চেনা ব্যস্ততা ফিরে পাবে এই মহাকরণ, যেখানে আমলা, মন্ত্রী, সাংবাদিক, যেখানে সাধারণ কর্মী তারা কর্মব্যস্ত হয়ে থাকবে, পুরনো কাগজের গন্ধ, পুরনো ফাইল ধুলো পড়ে আছে, পোকা ধরে আছে। কেমন রয়েছে এখন স্বাস্থ্য এই মহাকরণের? কারণ এই প্রশ্নটা এজন্যই উঠছে কারণ
রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং বিরোধীরা তারা বারবার দাবি করে এসেছে যে তারা যদি ক্ষমতায় আসে, বাংলার মসনদে বসার সুযোগ পায়, তাহলে কিন্তু নবান্ন নয়, এই মহাকরণ, এই পুরনো ব্রিটিশ আমলের এই মহাকরণে তারা রাজ্যপাট সামলাবেন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা। এবার আসি নীলবাড়ির কথায়। শুনে নেওয়া যাক নবান্নের সেই আদি কথা। 2026 বিধানসভা ভোট লড়াই কুরুক্ষেত্র, টানা উত্তর, যুদ্ধ, বিতর্ক, আইনি সব ঝামেলা অবসানে মাঝে আর একটা দিন, তারপর সিদ্ধান্ত হবে কোন রাজনৈতিক দল এই নবান্নে বসবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর এই নবান্নে তিনি বসেছেন এবং পশ্চিমবঙ্গ তথা বাংলায় তিনি শাসন করেছেন। তৃণমূল কংগ্রেস, দেখা যাক চতুর্থবারের জন্য তিনি কি আবার এই নবান্নে বসবেন না। বিরোধীরা যেমনটা বলছেন, আমরা সরকারে আসছি, ক্ষমতাচ্যুত করব তৃণমূলকে, আমরা নবান্নে বসবো না, বসবো সেই পুরাতন লাল বাড়ি অর্থাৎ রাইটার্স বিল্ডিং। 1993 সালে 7ই জানুয়ারি সেই দিন তিনি যুব কংগ্রেসের সভানেত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। নদিয়া জেলায় এক বিশেষভাবে সক্ষম কিশোরী ধর্ষণ ঘটনাকে বিচার চেয়ে অভিযুক্ত সিপিএম কর্মী গ্রেপ্তারের দাবিতে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর ঘরের সামনে ধর্নায় বসেন। প্রায় 3 ঘন্টা বিক্ষোভের পর কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আধিকারিক তাকে মহাকারণ থেকে চ্যাংদোলা করে তুলে বার করে লালবাজারে লকআপে নিয়ে যান। এই অপমানের প্রতিবাদে সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন, যতদিন না তিনি সম্মানের সঙ্গে ফিরতে পারবেন ততদিন মহাকরণে পা রাখবেন না। এই ঘটনা দীর্ঘ 18 বছর পর 2011 সালে 20 মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে রাজভবনে পায়ে হেঁটে রাইটার্স বিল্ডিং এ প্রবেশ করেন। 1993 সালে আরো একটি ঘটনা, 21শে জুলাই ভোটার কার্ডের ছবি দাবিতে তার মহাকরণ অভিযান, সেই পুলিশের গুলিতেই 13 জন নিহত হন, আর যার বাংলার রাজনীতিতে এক বড় সন্ধিক্ষণ ছিল। রাজনৈতিক বিশেষজ্ঞরা ধারণা, মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণে ব্রিটিশ রাজত্বের উপনিবেশ শাসন এবং দীর্ঘ 34 বছর বাম সরকারের শাসনের প্রতীক হিসাবে বিবেচনা করতেন। নবান্নে স্থানান্তরিতের মাধ্যমে তিনি তার পরিবর্তনের স্লোগানকে সার্থক করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন প্রশাসনের একটি আধুনিক কমরেড হিসাবে নতুন ছোঁয়া দিতে। একই সঙ্গে ওয়াকিবহাল মহল মনে করেন মহাকরণ থেকে নবান্নে নিজের সচিবালয় নিয়ে যাওয়ার পিছনে এক অন্য অঙ্ক কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানতেন রাজনৈতিক বিক্ষোভে ঠেকাতে মহাকরণে এতটা সুরক্ষিত নয়। নিজের রাজনৈতিক কর্মসূচি থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধারণা হতে পারে। এর ফলে এই সম্ভাবনা থেকে নবান্নকে তিনি অনেক নিরাপদ বলে মনে করতেন। মহাকরণে থেকে নবান্ন এই যাত্রা নিয়ে বহু মানুষের বহু কথা শোনা যায়। একইভাবে 13 বছর কেটে গেল, আজও মহাকরণের সংস্করণ সম্পন্ন হয়নি। ফলে নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না কবে হবে। তবুও বাংলার রাজনীতি নিয়ে কথা বলতে গেলে বারবার উঠে আসে লাল দিঘির পাড়ে লাল বাড়ির কথা, আমরা যাকে রাইটার্স বিল্ডিং বা মহাকরণ বলে বিশেষভাবে মর্যাদা দিয়ে আসছি। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সঞ্জয় মাঝি, নবান্ন থেকে।